শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়ের উপর গত ভিডিওতে আমরা মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় ব্যয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে মূলধনায়িত ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মূলধনায়িত ব্যয়ের সাথে কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের কিন্তু একটা সম্পর্ক আছে। যে সমস্ত খরচের ফলে স্থায়ী সম্পত্তির মূল্য বৃদ্ধি বা ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পায়, যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়ের আমদানি শুল্ক পরিশোধ, পরিবহন খরচ প্রদান, সেই স্থায়ী সম্পত্তি সংস্থাপন ব্যয় মানে যেখানে ব্যবহার করা হবে সেখানে স্থাপন করা, সেই স্থায়ী সম্পত্তিকে ব্যবহার উপযোগী করার মেরামত ব্যয়। যেমন মেশিন ক্রয়, আমরা ধরলাম যে মেশিন ক্রয় 10 লক্ষ টাকা, সেই মেশিনটি বিদেশ থেকে আমদানি শুল্ক পরিশোধ করা হলো, সেই মেশিনটি কারখানায় আনার জন্য পরিবহন খরচ প্রদান করা হলো এবং সেই মেশিনটি সেখানে সংস্থাপন করার জন্য মজুরি প্রদান করা হলো। এই সবগুলো খরচে কিন্তু মূলধন জাতীয় ব্যয়। এখন যদি আমাকে বলে মূলধনায়িত ব্যয়ের পরিমাণটা বের করো, তাহলে এখান থেকে একটি খরচ আমাকে বাদ দিতে হবে, সেটা হলো মেশিন ক্রয়। এটা বাদে মেশিন ক্রয়ের সাথে বাকি যে খরচগুলো জড়িত, মেশিন ক্রয়ের আমদানি শুল্ক পরিশোধ, পরিবহন খরচ প্রদান, সেই মেশিনটি সংস্থাপনের মজুরি প্রদান, এই সবগুলোই কিন্তু মূলধনায়িত ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। এবং ব্যবহার উপযোগী করা মেরামত ব্যয়, অনেক সময় নতুন বা পুরাতন যখন কোনো সম্পত্তি কেনা হয় সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য একটা বড় অঙ্কের মেরামত খরচ প্রদান করতে হয়, সেটাকে আমরা মূলধনায়িত ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করব। মূলধন জাতীয় প্রাপ্তি, যে প্রাপ্তিগুলো বারবার পাওয়া যায় না বা সংঘটিত হয় না, কিন্তু এর সুবিধা কমপক্ষে 1 বছরের অধিক বা তার বেশি সময় পাওয়া যায়। যেমন এখানে মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, স্থায়ী সম্পত্তি ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়। স্থায়ী সম্পত্তির দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় বলতে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, মেশিন বিক্রয়। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় বলতে সঞ্চয়পত্র বা যে খাতে তিনি বিনিয়োগ করলেন সেই বিনিয়োগটি বিক্রয় করলেন। এটা কিন্তু বারবার ঘটে না। এই সমস্ত খাতের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থের আগমন ঘটে, কিন্তু সেটা বারবার নয় এবং যার ফলে এটার সুবিধা কিন্তু অনেক বছর পাওয়া যায়। এরপরে দেখতে পাচ্ছ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয়ের সুবিধা 1 বছরের বেশি সময় পাওয়া যায় কিন্তু এর ফলে স্থায়ী সম্পত্তি অর্জিত হয় না। এখন প্রশ্ন আসতে পারে, যে ব্যয়ের সুবিধা 1 বছরের বেশি পাওয়া যায় সেটা তো মূলধন জাতীয় ব্যয় হওয়ার কথা, কিন্তু কেন সেটা মূলধন জাতীয় ব্যয় না? তার কারণটা কি? এর ফলে স্থায়ী সম্পত্তি অর্জিত হয় না। আমি আমার বাসার জন্য একটা চেয়ার কিনলাম, আমি সেটা হয়তো 5 বছর বা 4 বছর ব্যবহার করতে পারবো, এটার মালিকানা কিন্তু আমার। কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ফলে এরকম কোনো সম্পত্তির মালিকানা অর্জন করা সম্ভব হয় না। শুধু এই ব্যয়ের সুবিধা পাওয়া যায় 1 বছরের বেশি, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সেই সুবিধা পাওয়া যেতে পারে। যেমন বিলম্বিত বা অত্যাধিক বিজ্ঞাপন, ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচাবলী, নতুন পণ্যের গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা ব্যয়। এখন নতুন পণ্যের গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা ব্যয় নিয়ে আমি একটা উদাহরণ দিই। যেমন কোনো কোম্পানি একটি মোবাইল ফোন বের করতে চায়, ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনটা বাজারে অনেক ফোন পাওয়া যায়, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সহজ নয়। এই ফোনটা বের করার জন্য কোম্পানির কিছু প্রকৌশলী থাকে, তারা গবেষণা করে কোথায় ক্যামেরা সেট আপ করতে হবে, কোথায় র্যাম রম এটা স্থাপন করবে, এবং প্রতিটা জায়গায় যে তারা যে খুচরা যন্ত্রাংশগুলো স্থাপন করে সেটা নিয়ে কিন্তু তাদেরকে গবেষণা করতে হয়। নমুনা কপি তারা বের করে, সেই নমুনা কপি বের করার পর সেই ফোনটা সে প্রকৌশলীগণ ব্যবহার করে দেখে এটা কোথায় সুবিধা আছে, কোথায় অসুবিধা আছে, অসুবিধাগুলো বের করে সেটাকে আবার সংশোধন করে। এইভাবে কিন্তু দীর্ঘ সময় বা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যেতে হয়। এর জন্য আইফোন কোম্পানি তাদের ফোনের গবেষণার পেছনে প্রচুর অর্থ খরচ করে থাকে, প্রচুর অর্থ। যে পৃথিবীতে যত মোবাইল ফোন কোম্পানি আছে সব থেকে আইফোনই গবেষণা খাতে সব থেকে বেশি অর্থ খরচ করে থাকে।
এই গবেষণার পরে যখন সেই কোম্পানি যখন ফোনটা বের করে, এই ফোনটা কিন্তু 1 বছর কিন্তু তারা মার্কেটে বিক্রি করে না, তারা কয়েক বছর কিন্তু ধরে সেই ফোনটা বাজারে বিক্রি করে। অর্থাৎ এই গবেষণার ফল ওই কোম্পানি অনেক বছর কিন্তু ভোগ করে থাকে। জাস্ট আমি বোঝানোর জন্য আমি একটা এখানে উদাহরণ দিলাম। এইভাবে প্রাথমিক খরচাবলী, এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, বিলম্বিত বা অত্যধিক বিজ্ঞাপন, প্রত্যেকটা ব্যয়ের ফল সুবিধা 1 বছরের বেশি পাওয়া যায়। যার কারণে এই খরচগুলোর ফলে স্থায়ী সম্পত্তি অর্জিত না হলেও এই সুবিধা পাওয়ার কারণে এটাকে বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে কিন্তু ধরা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা সাধারণ যে এই হিসাব বিজ্ঞানের যে এই অঙ্কের যে সমাধান, আমরা সেই সমাধানের দিকে চলে যাব এবং এই সমাধানে আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম এই নিয়মের মধ্যেই কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।